Welcome viewers to my channel Passion for English Literature. Now I am going to explain a question that is taken from the epic Paradise Lost Book 1 written by John Milton. Viewers, I will explain the question into Bengali after reading English. Viewers, those who have not subscribed to my channel are requested to do so, and thank those who have already subscribed. Let's get started. Viewers, I am going to tell the question: how does Milton blend the Puritan spirit with that of Renisha in Paradise Lost Book 1? যে মিল্টন কিভাবে প্যারাডাইস লস্ট বুক 1-এ পিউরিটান চেতনাকে রেনিশা চেতনার সাথে মিশ্রিত করেছেন। The Puritanism or the strong influence of religion, অর্থাৎ পিউরিটানিজম হচ্ছে ধর্মের প্রবল প্রভাব অর ফ্যানাটিসিজম, অথবা অন্যভাবে যদি আমরা বলি সেটা গেল ফ্যানাটিসিজম মানে ধর্মান্ধতা, ওয়ার দ্য মোস্ট ডোমিনেটিং ফিচার অফ লিটারেচার ইন দ্য এজ অফ মিল্টন। অর্থাৎ পিউরিটানিজম বা ধর্মের প্রবল প্রভাব অথবা ধর্মান্ধতা মিল্টনের যুগে সাহিত্যের সবথেকে প্রধান একটা বৈশিষ্ট্য ছিল। Puritanism worked as a great threat to the development of contemporary art, science, knowledge about culture and beauty. অর্থাৎ পিউরিটানিজম অনেক বড় একটা হুমকি হিসেবে কাজ করেছিল। কিসে হুমকি হিসেবে কাজ করেছিল? টু দ্য ডেভেলপমেন্ট অফ কন্টেম্পোরারি আর্ট, সায়েন্স, নলেজ অ্যাবাউট কালচার অ্যান্ড বিউটি। অর্থাৎ ওই সময়ে যে শিল্প, ওই সময়ের বিজ্ঞান এবং ওই সময়ের সংস্কৃতি এবং সৌন্দর্য বিষয়ক যে জ্ঞান বিকাশে পিউরিটানিজম বাধা হিসেবে কাজ করেছিল বা হুমকি হিসেবে কাজ করেছিল। ইন ওয়ান সেন্স, পিউরিটানিজম ডিস্ট্রয়েড human culture, confining the literature with its particular interest. তাহলে এক অর্থে পিউরিটানিজম একটা নির্দিষ্ট পিউরিটানিজমের একটা নির্দিষ্ট স্বার্থ ছিল, একটা নির্দিষ্ট আগ্রহের স্থান ছিল। সেই স্বার্থের মধ্যে বা সেই ক্ষেত্রের মধ্যেই সাহিত্যকে সীমাবদ্ধ করেছিল, সীমাবদ্ধ করে মানব সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছিল। Though Milton was the greatest product of Puritan age, যদিও মিল্টন পিউরিটান যুগের একটা শ্রেষ্ঠ উপাদান ছিল অথবা শ্রেষ্ঠ সাহিত্যিক ছিল। His genius of religious thinking was combined with the generous culture of Renaissance. তাহলে যদিও মিল্টন পিউরিটান এজের বা পিউরিটান যুগের একটা শ্রেষ্ঠ উপাদান ছিল বা শ্রেষ্ঠ একজন ব্যক্তি ছিল বা শ্রেষ্ঠ একজন সাহিত্যিক ছিল, তবুও তার ধর্মীয় চিন্তার প্রতিভা ওই রেনেসার যে উদার সংস্কৃতি তার সাথে ওদের সমন্বিত হয়ে গেছিল। অর্থাৎ মিল্টনের যে ধর্মীয় চিন্তার প্রতিভা ছিল বা মিল্টনের ভিতরে ধর্মীয় চিন্তা ছিল, আবার তার ভিতরে রেনেসার যে সংস্কৃতি, রেনেসার যে চেতনা সেটাও ছিল। তাহলে এই ধর্মীয় চিন্তা এবং রেনেসার যে চৈতন্য বা চেতনা, এটা মিল্টনের মধ্যে দুইটারই সমন্বয় ছিল। অ্যান্ড সার্টেনলি প্যারাডাইস লস্ট ইজ এ কম্বাইনেশন অফ দোজ টু এলিমেন্টস, এবং অবশ্যই প্যারাডাইস লস্ট হচ্ছে ওই দুইটা উপাদান, অর্থাৎ তার মধ্যে যে ধর্মীয় উপাদান বা পিউরিটান যে চেতনা এবং রেনেসার চেতনার উভয়ের সমন্বয় ছিল প্যারাডাইস লস্ট। অর্থাৎ প্যারাডাইস লস্টের মধ্যে ধর্মীয় চিন্তার প্রভাবও আছে, আবার হলো যে রেনেসার যে চেতনা, সেই রেনেসার চেতনার প্রভাবও আছে। হুইচ গেভ দ্য পোয়েম এ ডিস্টিংটিভ ভ্যালু। এবং এই কারণেই, অর্থাৎ এই যে সমন্বয়, দুইটা উপাদানের সমন্বয়, ধর্মীয় চেতনার প্রভাব এবং রেনেসাঁ চেতনার প্রভাবের যে সমন্বয়, এই সমন্বয়ের
সমন্বয় কবিতাটিকে একটা আলাদা মূল্য দিয়েছিল, আলাদা গুরুত্ব দিয়েছিল, আলাদাভাবে বিশিষ্ট করে তুলেছিল। অ্যাট দ্য এজ অফ মিল্টনের যুগে লিটারেচার ওয়াজ কনফাইন্ড উইথ দ্য প্রেসক্রাইবড ফিল্ড অফ সাম রিলিজিয়াস থিঙ্কার্স। অর্থাৎ মিল্টনের যুগে কিছু ধর্মীয় চিন্তাবিদ ছিল, সেই চিন্তাবিদরা যে নির্দেশনা দিয়েছিল সেই নির্দেশনার মধ্যে সাহিত্য সীমাবদ্ধ ছিল বা সাহিত্য আটকে ছিল। অনলি দ্য প্র্যাকটিস অফ মরালিটি ওয়াজ দ্য সোল পয়েন্ট অ্যাবাউট লিটারেচার। তাহলে কেবলমাত্র নৈতিকতা চর্চাই সাহিত্যের মধ্যে একমাত্র দিক ছিল। অর্থাৎ সাহিত্যের মধ্যে একটা বিষয় চর্চা করতে হবে, সেটা হলো নৈতিকতার চর্চা। সাহিত্যের মাধ্যমে নৈতিকতাকে প্রচার করতে হবে, নৈতিকতাকেই শক্তিশালী করতে হবে, নৈতিকতাই হলো প্রতিষ্ঠিত করতে হবে। Where the search for new knowledge, learning of classical age, creative thinking and scientific achievement was rather ignored or discouraged. তাহলে যেখানে কী ছিল, ওই সময় যে সাহিত্যগুলো লেখা হতো ওই সাহিত্যের মধ্যে সাধারণত নৈতিকতার চর্চাই লেখা হতো, নৈতিকতা বিষয়েই লেখা হতো। যেখানে ওই সাহিত্যের মধ্যে আবার কী ছিল, যে কী ছিল না, যে সার্চ ফর নিউ নলেজ, মানে নতুন নতুন জ্ঞান অন্বেষণ, এগুলো উপেক্ষা করা হতো অথবা নিরুৎসাহিত করা হতো। লার্নিং অফ ক্লাসিক্যাল এজ বলতে প্রাচীন গ্রিক এবং রোমের যে শিল্প সাহিত্য এবং যে সাহিত্যিক ব্যক্তিরা ছিল, তো তাদের সম্পর্কে সেই সময়কার যে শিক্ষা, সেই শিক্ষাটাও হলো যে ইগনোরড, বরং উপেক্ষিত ছিল এবং নিরুৎসাহিত করা হয়েছিল। ক্রিয়েটিভ থিঙ্কিং, সৃজনশীল চিন্তা, এই সৃজনশীল চিন্তাও হলো যে নিরুৎসাহিত করা হতো। অ্যান্ড সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট, এবং বৈজ্ঞানিক আবিষ্কার বা বৈজ্ঞানিক অ্যাচিভমেন্ট যে অর্জন, এগুলোও নিরুৎসাহিত করা হতো, অর্থাৎ বিজ্ঞান চর্চা নিরুৎসাহিত করা হয়েছিল। হি হ্যাজ ফ্রিকুয়েন্টলি রেফার টু দ্য গ্রিক ড্রামা, সে হলো গ্রিক ড্রামা অর্থাৎ ওই ক্লাসিক্যাল যে নাটক, এই নাটকগুলোকে সে ফ্রিকুয়েন্টলি মানে বারবার সেগুলোকে উল্লেখ করেছে। থিয়েটার, গ্রিক নাট্যমঞ্চ, গথিক আর্ট প্রাচীন জার্মানির যে অধিবাসী তাদেরকে বলা হয় গথিক, সেই গথিক শিল্প, সে শিল্পের উল্লেখ করেছেন। গড অ্যান্ড গডেজেস অফ অ্যানসিয়েন্ট টাইম, তাহলে প্রাচীন সময়কার যে দেবতা এবং দেবীদের তিনি বারবার উল্লেখ করেছেন। প্রাচীন সময়কার যে স্থাপত্য, সেই স্থাপত্যকেও তিনি এই প্যারাডাইস লস্ট বুক 1-এ বারবার উল্লেখ করেছেন, বিশেষ করে সিমিলিগুলোতে উল্লেখ করেছেন। ডিলাইটস অফ রোমান্সেস, এই রোমান্সের যে আনন্দগুলো আছে সেগুলোকে উল্লেখ করেছেন। অ্যালং উইথ দ্য সেলিব্রেশন অফ বিউটি, এলিগেন্স অ্যান্ড রিক্রিয়েশন অফ ক্লাসিক্যাল পিরিয়ড, অর্থাৎ এই প্রাচীন গ্রিক এবং প্রাচীন যে রোমের যে সৌন্দর্য, রূপচর্চা, নন্দন তত্ত্ব বা বিনোদন, এগুলো সহই তিনি হলো এই আপনার গ্রিক নাটক, নাট্যমঞ্চ, গথিক আর্ট এবং ওই প্রাচীন সময়কার যে দেবতা দেবীদের এবং স্থাপত্য, এগুলোকে তিনি বারবার উল্লেখ করেছেন। হি ইউজড এ ভেরি রিলিজিয়াস থিম, তিনি কী করেছেন, যে একেবারে খুবই ধর্মীয় একটা বিষয়বস্তু তিনি ব্যবহার করেছিলেন এই প্যারাডাইস লস্ট বুক 1-এ। বাট সার্টেনলি হিজ moral preaching in Paradise Lost could have been quite tiresome if there was no touch of symbolical treatment of Renaissance spirit. তিনি খুবই ধর্মীয় একটা বিষয়বস্তু হলো ব্যবহার করেছেন, কিন্তু অবশ্যই যে প্যারাডাইস লস্টের মধ্যে তিনি যে নৈতিক উপদেশ দিয়েছেন, সেই নৈতিক উপদেশটা একেবারে হলো যে টায়ারসাম মানে ক্লান্তিকর হতো যদি ওই রেনেসাঁ চেতনার একটা প্রতীকী ব্যবহার তিনি না করতেন। অর্থাৎ তিনি রেনেসাঁ যে স্পিরিটটা আছে, রেনেসাঁ চেতনাটা যে আছে, এটাকেও তিনি হলো প্যারাডাইস লস্ট বুক 1-এ ব্যবহার করেছেন, যার কারণে ধর্মীয় বিষয়বস্তুটা আপনার
ক্লান্তিকর লাগেনি। দ্য রিলিজিয়াস ম্যান ইন মিল্টন কুড নট সারপাস দ্য হিউম্যানিজম ইন হিম। অর্থাৎ মিল্টনের মধ্যে একটা ধর্মীয় ব্যক্তিত্ব ছিল এবং তার মধ্যে মানবতাবাদও ছিল। অর্থাৎ তার মধ্যে ধর্মও ছিল বা ধর্মীয় জ্ঞান ছিল, আবার তার মধ্যে মানবতাবাদও ছিল। তাই এই ধর্ম, তার মধ্যে যে ধর্মীয় ব্যক্তিত্ব ছিল, সেই ধর্মীয় ব্যক্তিত্ব তার মধ্যে যে মানবতা ছিল, সেই মানবতাকে অতিক্রম করতে পারেনি। For his vast and varied learning helped him bringing the wide secular knowledge in that age of blind thinking and artificiality of his age. কারণ তার যে জ্ঞান ছিল, তার যে শিক্ষা ছিল, সেই শিক্ষাটা বিশাল ছিল, অনেক জ্ঞান ছিল, এবং সেটা হলো বিভিন্ন ক্ষেত্রে জ্ঞান ছিল, বিভিন্ন ক্ষেত্রে জ্ঞান ছিল এবং জ্ঞানটা অনেক বেশি ছিল। এবং এই যে জ্ঞান, বিভিন্ন ক্ষেত্রে বিশাল যে জ্ঞান, এই জ্ঞানেই তাকে হলো ব্যাপক সেকুলার নলেজ অর্থাৎ ধর্মনিরপেক্ষ জ্ঞান অর্জন করতে তাকে সাহায্য করেছিল। ইন দ্যাট এজ অফ ব্লাইন্ড থিঙ্কিং, ওই অন্ধ চিন্তার যুগে। অর্থাৎ সেই সময় কি ছিল, মানুষের চিন্তা হলো অন্ধ ছিল, বা ধর্মীয় যে ধর্মান্ধতা ছিল, সেই ধর্মান্ধতার যুগেই এরকম ব্যাপক ধর্মনিরপেক্ষ জ্ঞান অর্জন করতে তাকে সাহায্য করেছিল তারই বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক জ্ঞান। অ্যান্ড আর্টিফিশিয়ালিটি অফ হিজ এজ, এবং তার যুগে কী ছিল, আর্টিফিশিয়ালিটি ছিল। এই আর্টিফিশিয়ালিটির যুগেও এবং এই অন্ধচিন্তার যুগের মধ্যেও সে হলো ধর্মনিরপেক্ষ জ্ঞান অর্জন করতে পেরেছিল, শুধুমাত্র তার ব্যাপক এবং বিভিন্ন ক্ষেত্রে জ্ঞান থাকার কারণে। রিটেনিং এ স্ট্রং মোরাল পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ প্রবল নৈতিক দৃষ্টিভঙ্গি ধরে রেখে হি ওয়াজ অ্যাবল টু ফোকাস দ্য লাভ অফ লার্নিং অ্যান্ড এ ট্রেমেন্ডাস প্যাশন ফর বিউটি। তাহলে তিনি একদিকে কী করেছেন, যে প্রবল নৈতিক দৃষ্টিভঙ্গি তিনি ধরে রেখেছেন, ধরে রেখে তিনি যে শিক্ষার প্রতি যে প্রেম, সেটা তিনি প্রকাশ করতে সক্ষম হয়েছেন, এবং সৌন্দর্যের প্রতি যে ব্যাপক আবেগ ছিল, সেই আবেগটাও তিনি প্রকাশ করতে সক্ষম হয়েছেন। অর্থাৎ তিনি একই সঙ্গে ধর্মটাকেও প্রচার করছেন, ধর্মীয় বিষয়টাকেও তুলে ধরছেন, এবং শিক্ষাপ্রেম এবং সৌন্দর্য প্রেমকেও তিনি তুলে ধরেছেন। ইভেন হি ওয়াজ নট ডিভয়েড অফ সেন্স অফ হিউমার ইন বুক 1 অফ প্যারাডাইস লস্ট। এমনকি প্যারাডাইস লস্ট বুক 1-এ তিনি যে রসবোধ থেকেও বঞ্চিত ছিলেন না, অর্থাৎ তার মধ্যে রসবোধেরও অভাব ছিল না। হুইচ ওয়াজ আনকমন ইন দ্য কন্টেম্পোরারি লিটারেচার। ওই সময়কার যে সাহিত্য, সেই সাহিত্যের মধ্যে এরকম রসবোধ খুবই আনকমন, দেখা যেত না, কিন্তু তার এই প্যারাডাইস লস্ট বুক 1-এ এ সেন্স অফ হিউমার, রসবোধ পর্যাপ্ত পরিমাণে আছে। Often we feel amused and refreshed through his description of the sad plight of Satan and his followers. অর্থাৎ এখানে জন মিল্টন সাতান এবং তার যে অনুসারী, সেই অনুসারীদের দুঃখ দুর্দশার বর্ণনা দেয়। সেই বর্ণনার মাধ্যমে আমরা অ্যামিউজড, মানে আমরা বিমোহিত বা আনন্দিত হই এবং চাঙ্গা হই। সার্টেনলি হি হ্যাজ দ্যাট ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি অফ পিউরিটান এজ। অবশ্যই তার মধ্যে পিউরিটান যুগের যে বুদ্ধিভিত্তিক সামর্থ্য বা সক্ষমতা তার ছিল। পিউরিটান যুগের একজন মানুষের যে রকম বুদ্ধি বা জ্ঞান থাকা দরকার, ওই রকম জন মিল্টনের ছিল। অর্থাৎ ওই যুগের মানুষের যেরকম চিন্তাধারা থাকার কথা, ওই রকম চিন্তাধারা বা ওই রকমের বুদ্ধি জন মিল্টনের মাঝেও ছিল। অ্যান্ড অফকোর্স হি ওয়াজ নট আউট অফ ক্রিয়েটিভ পাওয়ার। আবার একই সঙ্গে তিনি ক্রিয়েটিভ পাওয়ারেরও বাইরে ছিলেন না, বা তার মধ্যে ক্রিয়েটিভ পাওয়ারও ছিল। আবার তার মধ্যে ওই পিউরিটান এজ মানে ধর্মীয় জ্ঞানও ছিল। এখানে ক্রিয়েটিভ পাওয়ার হচ্ছে রেনেসাঁর একটা বৈশিষ্ট্য, যে নতুনত্বকে বা সৃজনশীলতাকে, সৃজনশীল থাকবে, নতুন নতুন কিছু সৃষ্টি করবে, বিজ্ঞানের প্রতি আগ্রহ থাকবে, নতুন নতুন জ্ঞানের প্রতি আগ্রহ থাকবে। এই জিনিসটা জন মিল্টনের মধ্যে ছিল। আবার একই সঙ্গে ওই পিউরিটান এজে যে কিছু ধর্মীয় জ্ঞান, সেই ধর্মীয় জ্ঞানটাও তার মধ্যে ছিল।
Thus, intellectual exercise and the creative energy is the prime feature of Paradise Lost. তো অতএব দেখা যাচ্ছে যে বুদ্ধিভিত্তিক চর্চা এবং সৃজনশীল যে শক্তি, এই শক্তিটা হচ্ছে প্যারাডাইস লস্টের প্রধান বৈশিষ্ট্য। হেয়ার মিল্টন ডিসক্রাইবড দ্য রিভোল্ট অফ সাতান এগেনস্ট গড। এখানে মিল্টন বর্ণনা করেছেন কিসের? যে সাতান গডের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, সেই বিদ্রোহ তিনি এখানে বর্ণনা করেছেন। দ্য ওয়ার ইন হ্যাভেন, অর্থাৎ সাতান গডের বিরুদ্ধে হ্যাভেনে যুদ্ধ করেছিল, সেই যুদ্ধের বর্ণনাও জন মিল্টন এখানে দিয়েছিলেন। দ্য ফল অফ দ্য রিবেলিয়াস অ্যাঞ্জেলস, এবং ওই অ্যাঞ্জেলসরা অর্থাৎ স্বর্গে অ্যাঞ্জেলসরা গডের বিরুদ্ধে সাতানকে সাথে নিয়ে বিদ্রোহ করেছিল, যার কারণে ওই অ্যাঞ্জেলসদেরকে স্বর্গ থেকে আপনার নরকে বিতাড়িত করে বা নির্বাসিত করে। তাই সেই পতনের বর্ণনাও জন মিল্টন এখানে দিয়েছেন। দ্য ক্রিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অফ ম্যান, তাহলে বিশ্ব সৃষ্টি কীভাবে হয়েছিল সেটাও জন মিল্টন এখানে দিয়েছিলেন, এবং মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন সেটাও তিনি বর্ণনা এখানে দিয়েছেন। দ্য টেম্পটেশন অফ ইভ অ্যান্ড আদাম, তাহলে ইভ এবং আদামের যে লোভ, সেই লোভের বর্ণনাও এখানে দিয়েছিলেন, বা কীভাবে তাদের ভিতর লোভের সৃষ্টি হয়। অ্যান্ড দেয়ার এক্সপালশন ফ্রম ইডেন উইথ দ্য ভিকল অফ খ্রিস্টান টিচিং, এবং আদাম এবং ইভের যে লোভ এবং তাদের যে এই লোভে থাকার কারণে ইডেন থেকে তাদেরকেও নির্বাসন করা হয়, তাদেরকে বিতাড়িত করা হয়, সেই বর্ণনাও এখানে জন মিল্টন দিয়েছেন। অ্যান্ড উইথ দ্য ভিকল অফ খ্রিস্টান টিচিং, অর্থাৎ এই সকল যে বর্ণনা এখানে দিয়েছেন সেটা কিভাবে দিয়েছেন? যে তার যে ধর্মীয় শিক্ষার সাহায্যে বা মাধ্যমেই তিনি এখানে এই বর্ণনাগুলো দিয়েছেন। Though his prime concern was to show how man's first disobedience to God brought death and destruction, যদিও তার প্রধান যে আলোচনার বিষয়বস্তু কী ছিল, যে কীভাবে গডের প্রতি মানুষের অবাধ্যতা মৃত্যু এবং ধ্বংস এনেছিল, সেটাই তার প্রধান আলোচনার বিষয়বস্তু ছিল। তবুও কি করেছেন তিনি? হি ইন্ট্রোডিউসেস ভেরি প্রুডেন্টলি দ্য ডিভাইন উইল অফ গড, দ্যাট ইজ দ্য রিডেমশন। তবুও তিনি কি করেছেন? যে গডের স্বর্গীয় ইচ্ছা বিচক্ষণার সাথে তিনি বর্ণনা করেছেন, দ্যাট ইজ দ্য রিডেমশন। এবং গডের এখানে স্বর্গীয় ইচ্ছা কী ছিল? স্বর্গীয় ইচ্ছা হলো রিডেমশন, পাপ মুক্তি বা পাপ মোচন বা দায় মোচন, অথবা মানব জাতিকে কীভাবে তিনি মুক্তি দিয়েছিলেন বা দেবেন, সেইটাই ছিল গডের স্বর্গীয় ইচ্ছা। সেই ইচ্ছাটাও এখানে জন মিল্টন খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। দ্য সাবজেক্ট ম্যাটার অফ প্যারাডাইস লস্ট লাইড ইন হিমসেলফ ফর এ লং টাইম। প্যারাডাইস লস্টের যে বিষয়বস্তু, এটা অনেক দীর্ঘ সময় ধরে জন মিল্টনের মধ্যে ছিল, কিন্তু তিনি প্রকাশ করেননি। বাট হি থট দ্য পিউরিটান এজ টু বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম টু টেল হিজ স্টোরি, কিন্তু তিনি মনে করেছিলেন যে পিউরিটান যুগটাই হচ্ছে উপযুক্ত সময় তার এই কথা বা এই গল্পটা বলার। অর্থাৎ প্যারাডাইস লস্টের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা তার মধ্যে দীর্ঘদিন ধরে ছিল, কিন্তু তিনি প্রকাশ করেননি। তিনি মনে করেছেন এই পিউরিটান এজের মধ্যেই তার এই বিষয়বস্তুটা হলো সে প্রকাশ করতে পারে, এটাই উপযুক্ত সময়। বিকজ হি থট দ্যাট এজ টু বি ব্লাইন্ড, ডিসঅ্যাপয়েন্টেড, সারাউন্ডেড বাই এনিমিজ অ্যান্ড কনফাইন্ড উইদিন সাম ডক্ট্রিনস লাইক হিম। কারণ হচ্ছে যে তিনি মনে করেছিলেন যে ওই যুগ অর্থাৎ পিউরিটান যুগটাই হচ্ছে অন্ধের যুগ, অন্ধ যুগে বলে মনে করেছিলেন। হতাশাগ্রস্ত, ডিসঅ্যাপয়েন্টেড, তিনি মনে করেছিলেন যে ওই যুগটা হচ্ছে হতাশাগ্রস্ত। সারাউন্ডেড বাই এনিমিস, এবং তিনি মনে করেছিলেন ওই যুগে যে চারিদিকে হলো শত্রু দ্বারা বেষ্টিত ছিল,
সেই জন্য তিনি ওই যুগটাকেই মনে করেছিলেন যে উপযুক্ত সময়। এই সময় চতুর্দিকে শত্রুরা ঘিরে রেখেছে। এই সময় সে তার চিন্তাগুলো প্রকাশ করতে পারে, তার বিষয়বস্তু, তার এই প্যারাডাইস লস্টের বিষয়বস্তুটা প্রকাশ করতে পারে। না হলে অন্য কোনো সময়ে সে যদি প্রকাশ করতো তাহলে তার অনেক সমস্যা হতো। অ্যান্ড কনফাইন্ড উইদিন সাম ডক্ট্রিনস লাইক হিম। এবং তিনি মনে করেছিলেন যে ওই যুগটা হচ্ছে অর্থাৎ ওই যুগটা ছিল অল্প কিছু মতবাদ যে আছে সেই মতবাদের মধ্যেই সেটা হলো আটকা পড়েছিল। এই কারণেই মূলত জন মিল্টন এই পিউরিটান যুগেই তার যে বিষয়বস্তু, অর্থাৎ তিনি তার ধর্মীয় চিন্তা এবং যে রেনেসাঁর যে চেতনা, দুটোকে সমন্বয়ে সে তার এই বিষয়বস্তুটাকে তুলে ধরেছেন। So thank you viewers for watching the video. If you think that the video is helpful to you, you are requested to subscribe the channel.